সাদা রাজহংসী কাঁধে তাল ঢাঙা একটা লোক টলতে টলতে যাচ্ছে। আচমকা কতকগুলো গুন্ডার সঙ্গে লাগলো কথা কাটাকাটি, শেষে মারামারি। লোকটার টুপি লাঠির ঘায়ে ছিটকে যেতেই সে তো লাঠি তুলে এলো মারবার জন্য। লাঠিটা লাগলো গিয়ে পিছনের দোকানে জানলার কাঁচে। ঝনঝন শব্দে ভেঙে গেল জানলার কাঁচ। এদিকে গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য পিটারসন তখন সেদিকেই দৌড়ে আসছে। লোকটা কিন্তু কাঁচ ভাঙার জন্যে হকচকিয়ে গেছিল। এমন সময় ইউনিফর্ম পরা পিটারসনকে দৌড়ে আসতে দেখে পুলিশ ভেবে ভোঁ ভা দৌড় দিল সেখান থেকে, আর রাজহাঁসটাকে ফেলে রেখে গেল রাস্তায়। বড়দিনে দুদিন পরে মঙ্গল কামনা করতে গিয়েছিলাম বন্ধুবর শার্লক হোমসের আস্তানায়। ঘরে ঢুকে দেখলাম আরাম কেদারায় শুয়ে আছে সে। গায়ে বেগুনি ড্রেসিং গাউন, হাতের কাছে তাক ভর্তি তাম্রকূট সেবনের পাইপ, সদ্য পড়া খবরের কাগজের ডাই, একটা বিতিকিচ্ছিরি থ্যাতলানো শতছিদ্র পশমের গোল টুপি, আতস কাঁচ আর ফরসেপস মানে সন্না, অর্থাৎ টুপি পরীক্ষায় ব্যস্ত ছিল এতক্ষণ। বললাম, কাজে বাগড়া দিলাম মনে হচ্ছে। আরে বসো বসো, এই যে টুপিটা দেখছো, এর ব্যাপারটা সামান্য, কিন্তু সংশ্লিষ্ট ঘটনাগুলি অসামান্য। সাংঘাতিক অপরাধ নাকি? আরে না না, অপরাধের ব্যাপার এটা নয়, কিন্তু বেশ বিদঘুটে। তার মানে আইন ভাঙা হয়নি, কিন্তু রহস্যময়। এরকম 3টে কেস এর আগেও লিখেছি। সেই রকমই বটে। পিটারসনকে চেনো তো? ইউনিফর্ম পরা দারোয়ান? হ্যাঁ, টুপিটা তারই আবিষ্কার। মালিক কে কোথায় থাকে জানা যায়নি। বড়দিনের দিন ভোর 4টে নাগাদ টটেনহাম কোর্ট রোড দিয়ে ফেরবার সময় ও দেখে সাদা রাজহংসী কাঁধে তাল ঢাঙা একটা লোক টলতে টলতে যাচ্ছে। আচমকা কতকগুলো গুন্ডার সঙ্গে লাগলো কথা কাটাকাটি, শেষে মারামারি। ঢ্যাঙা লোকটার টুপি লাঠির ঘায়ে ছিটকে যেতেই সে তো লাঠি তুলে এলো মারবার জন্য। লাঠিটা লাগলো গিয়ে পিছনের দোকানে জানলার কাঁচে। ঝনঝন শব্দে ভেঙে গেল জানলার কাঁচ। এদিকে গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য পিটারসন তখন সেদিকেই দৌড়ে আসছে। লোকটা কিন্তু কাঁচ ভাঙার জন্যে হকচকিয়ে গেছিল। এমন সময় ইউনিফর্ম পরা পিটারসনকে দৌড়ে আসতে দেখে পুলিশ ভেবে ভোঁ ভা দৌড় দিল সেখান থেকে, আর রাজহাঁসটাকে ফেলে রেখে গেল রাস্তায়। পিটারসন বেচারা পড়ল মহা ফাঁপড়ে। রাজহাঁসের বাঁ পায়ে ছোট্ট একটা কার্ডে কেবল লেখা মিসেস হেনরি বেকারের জন্যে। টুপির লাইনিংয়েও HB অক্ষর দুটো সুতো দিয়ে লেখা। কাকে ফিরিয়ে দেবে রাজহাঁস বুঝতে না পেরে পিটারসন এলো আমার কাছে। তুমি তো জানোই, ও জানে সমস্যা যত সাধারণই হোক না কেন আমি কখনো নারাজ হই না। এই দুদিন বহাল তবিয়তেই ছিল রাজহাঁসটা। এই তো এখন নিয়ে গেছে পিটারসন। হ্যাঁ, এতক্ষণে রান্নাও বোধহয় হয়ে গেছে আরম্ভ। যার হাঁস তার ভোগে লাগলো না, এইটাই যা দুঃখ। হ্যাঁ, টুপিটা কেবল রেখেছি মালিককে ফেরত দেবার জন্যে। ঠিকানা তো জানো না, ফেরত দেবে কি করে? ঠিকানা এই টুপি থেকেই উদ্ধার করব। কি যে বলো! বিশ্বাস হলো না? বেশ, এই নাও তোমার আতস কাজ। আমার পরীক্ষা পদ্ধতি তুমি জানো। দেখি টুপি দেখে টুপির মালিককে কিরকম আন্দাজ করতে পারো। উল্টে পাল্টে দেখলাম জীর্ণ বিধ্বস্ত শ্রীহীন টুপিটা। অত্যন্ত মামুলি ফেল্ট টুপি, রং কালো, আকারে গোল, বেশ শক্ত, লাল লাইনিং, একপাশে লেখা দুটো অক্ষর HB। আলনায় ঝুলিয়ে রাখতে গিয়ে কতক জায়গায় ছেঁদা হয়ে গেছে। ধুলো যে কোথায় লাগেনি বলা মুশকিল। অনেক রকমের দাগও লেগেছে। কালি বুলিয়ে সে দাগ ঢাকবার চেষ্টাও হয়েছে। ছিঁড়িছাদ একেবারেই নেই,
তার উপর বহু ব্যবহারের ফলে অবস্থা বেশ কাহিল। একটা ঢাকনা পরানো হয়েছে টুপি যাতে বেশি নষ্ট না হয়। ইলাস্টিক ছিঁড়ে গেছে। ফিরিয়ে দিলাম টুপি, বললাম, কিছুই দেখছি না। একেবারে উল্টো বললে তুমি। দেখো ওয়াটসন, তুমি সবই দেখেছো, কিন্তু চোখের দেখাকে মনের যুক্তি দিয়ে সাজাতে পারছো না। আর সিদ্ধান্ত নিতে গেলেই বড্ড ঘাবড়ে যাও তুমি বন্ধু। বেশ তো, তোমার সিদ্ধান্তটাই শোনা যাক না। নিবিড় চোখে টুপির দিকে তাকিয়ে রইল হোমস। চাহনির মধ্যে ফুটে উঠল সেই অন্তর্মুখিতা যা ওর বৈশিষ্ট্য। বলল, দেখো, আমার যেটা মনে হচ্ছে লোকটা মাথা খাটিয়ে খায়। এখন একটু টানাটানি চলছে। বছর 3 আগে অবস্থা বেশ সচ্ছল ছিল। আগে পিছে বিবেচনা করে কাজ করতে পারতো এককালে, তবে এখন সেসব গুণ গোল্লায় গেছে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা বা দূরদৃষ্টি এখন আর নেই। নৈতিক অধঃপতন থেকেই সেটা সম্ভব হয়েছে, বুঝলে। খুব সম্ভবত সে মদ ধরেছে আর বউয়ের ভালোবাসা হারিয়েছে সেই কারণেই। সম্পত্তি খুইয়েছে নেশা করতে গিয়ে। ভায়া হোমস, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ইদানিং লোকটা আত্মসম্মান একটু বজায় রাখতে পারছে। তবে হ্যাঁ, লোকটা বড্ড কুঁড়ে, ঘর কুনো, হাতের কাজে আনাড়ি, লাইম ক্রিম মাখে, চুলের রং ধূসর, আর সম্প্রতি সে চুল কেটেছে। মাঝবয়সী বলতে পারো। বাড়িতে গ্যাসের ব্যবস্থা বোধহয় নেই। খুব ঠাট্টা জুড়েছ দেখছি। এত স্পষ্ট করে বলার পরেও কিছুই ধরতে পারছো না। হাসালে ওয়াটসন। মানছি, আমার মাথায় ঘিলু কম, কিন্তু বুঝলি কি করে যে টুপির মালিক মাথা খাটিয়ে খায়? টুপিটা নিজের মাথায় দিল হোমস, কপাল ছাড়িয়ে এলো নাক পর্যন্ত। বলল, ওয়াটসন, তুমি তো দেখলে কত বড় টুপিটা। এত বড় যার মাথার সাইজ, সে মাথা খাটিয়ে খাবে না তো কি গতর খাটিয়ে খাবে? তোমার কি মনে হয়? সম্পত্তি খুইয়েছে বুঝলে কি করে? দেখো, এই ফ্যাশনের টুপি বছর 3 আগে চালু ছিল, দামও খুব বেশি। সুতরাং 3 বছর আগে এত দামি টুপি কেনার যার ক্ষমতা ছিল, 3 বছরেও আরো একটা নতুন টুপি সে কিনতে পারেনি দেখে তোমার কি মনে হয় না যে তার অবস্থাটা পড়ে গেছে? দূরদৃষ্টি হারিয়েছে বললে কেন? নৈতিক অধঃপতনের খবরই বা জানলে কি করে? হ্যাঁ, আগে দূরদৃষ্টি ছিল বলেই ধুলো হাওয়া থেকে টুপিটাকে রক্ষা করবার জন্য ঢাকনা পরিয়েছিল। এখন দূরদৃষ্টি নেই, সেই জন্যই ইলাস্টিক ছিঁড়ে যাওয়া সত্ত্বেও নতুন করে লাগায়নি। আর স্বভাব প্রকৃতিও যে কমজোরি হয়ে আসছে, এটা তারও একটা প্রমাণ। হ্যাঁ, তবে আত্মসম্মান সম্বন্ধে সজাগ বলেই কালি বুলিয়ে সেই সব দাগ ঢাকবার চেষ্টা করেছে। সদ্য চুল ছেটেছে বলেই কাঁচিতে কাটা কুচো চুল লেগে রয়েছে টুপির ভেতরে, আর লাইম ক্রিমের গন্ধ বেশ নাকে আসছে। বাদামি ধুলোটা রাস্তার ধুলোবালি নয়, ঘরের ভেতরকার। তার মানে লোকটা ঘরকুনো প্রকৃতির। ভেতরটা ভিজে ভিজে চটচটে, তার মানে চট করে মাথা ঘেমে যাওয়ার অভ্যাস আছে লোকটার। যারা বেশি মাথা খাটায়, হাতে কম কাজ করে, সাধারণত তাদের টুপির ভেতরেই এই ধরনের ঘাম জমে থাকে। স্ত্রী আগের মতো ভালোবাসেন না, তুমি জানলে কি করে? দেখো ওয়াটসন, বউ যদি আগের মতোই ভালোবাসতো, তাহলে বুরুশ দিয়ে টুপির ধুলোটা ঝিড়ে দিত। কিন্তু এ টুপিতে ধুলো ছামাটি ধরে গেছে। হয়তো বিয়েই করেনি। ধুর, বউকে তোয়াজ করবার জন্যই তো হাঁসের ডান পায়ে চিরকুট ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল ঘাড়ে করে। বাড়িতে গ্যাস নেই কে বলল তোমাকে? ওয়াটসন, টুপিটার 5 জায়গায় চর্বি মোমের দাগ রয়েছে। এক হাতে টুপি আর এক হাতে জ্বলন্ত মোম নিয়ে ওপর তলায় উঠেছেন বলেই এমন হয়েছে। বাড়িতে গ্যাসের আলো থাকলে কি আর চর্বি মোমের ফোঁটা পড়তো টুপির ওপর? হোমসের বুদ্ধির তারিফ করলাম। হোমস জবাব দিতে যাচ্ছে এমন সময় দড়াম করে খুলে গেল দরজা। ঝড়ের মতন ঢুকলো পিটারসন, চোখ মুখ লাল, উত্তেজনায় অস্থির। বললে রুদ্ধশ্বাসে,
স্যার স্যার, সেই রাজহাঁসটা। সে কি পিটারসন, হাঁসটা কি রান্নাঘরের জানলা দিয়ে জ্যান্ত হয়ে উড়ে গেল নাকি? এই দেখুন, হাঁসের গলার থলিতে এটা আটকে ছিল। আরে আমার বউ তো হতভম্ব। বলে হাতের তেলেও একটা মটরের দানার মতো আশ্চর্য উজ্জ্বল নীলচে মণি দেখালো পিটারসন, যেন লক্ষ্য রোশনাই ছিটকে গেল হাত নাড়াতেই। সোজা হয়ে বসল শার্লক হোমস। আতকে উঠে আমি বললাম, আরে সর্বনাশ, এ তো সেই নিখোঁজ রত্ন, কাউন্টেস অফ মোরকারের নীলকান্ত পদ্মরাগ। ধরেছ ঠিক। কদিন ধরেই টাইমস কাগজে বিজ্ঞাপন বেরুচ্ছে, শুধু পুরস্কারই দেওয়া হবে 1000 পাউন্ড, যা ওর আসল দামের 20 ভাগের 1 ভাগও নয়। মাথা ঘুরে গেল পিটারসনের। ধপ করে বসে পড়ল চেয়ারে। নমস্কার বন্ধুরা, এখন স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প প্রখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্লু কার্বাঙ্কল অবলম্বনে আমাদের নিবেদন নীলকান্ত পদ্মরাগ রহস্য। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল, রাজ, শান্তনু, সুমিত এবং আমি জয়দীপ। গল্পের পোস্টার এবং সাউন্ড রিডিং জয়ফোক ক্রিয়েশন। তো শুনতে থাকুন শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী নীলকান্ত পদ্মরাগ রহস্য। হোমস বলল, কাউন্টেস তো শুনছি তার 8খানা সম্পত্তিও দিতে রাজি এই মনির বিনিময়ে। আসলে কি বলতো, ব্যাপারটা খুব সেন্টিমেন্টাল। মনি তো হারিয়েছিল কসমোপলিটন হোটেলে। হ্যাঁ, 5 দিন আগে জন হার্নার নামে এক পাইপ সারানোর মিস্ত্রি নাকি রত্নটা লোপাট করে গয়নার বাক্স থেকে। খবরের কাগজে বেরিয়েছিল পুরো ব্যাপারটা। কাগজের ডাই থেকে একখানা কাগজ তুলে নিয়ে পড়ে শোনালো হোমস। দাঁড়াও, আমি কাগজটা তোমাকে পড়ে শোনাচ্ছি। এই তো, হোটেল কসমোপলিটানে মনি লুট। 26 বছর বয়স্ক প্লাম্বার জন হর্নারকে পুলিশ গ্রেপ্তার করেছে কাউন্টেস অফ মোরকারের নীলকান্ত পদ্মরাগ মণি চুরির অপরাধে। ঘটনাটা ঘটে এ মাসের 22 তারিখে কসমোপলিটান হোটেলে। চুল্লির একটা শিক হঠাৎ ঢিলে হয়ে গিয়েছিল বলে হোটেল পরিচালক জেমস রাইডার ডেকে আনেন হর্নারকে। কিছুক্ষণ হর্নারের সঙ্গেই ছিলেন তিনি, তারপর অন্যত্র যান কাজের তাড়ায়। ফিরে এসে দেখেন হর্নার অদৃশ্য, আলমারির কপাট ভাঙা আর একটা গয়নার বাক্স ডালা খোলা অবস্থায় পড়ে রয়েছে টেবিলের ওপর। এই দেখেই আতঙ্কে চেঁচিয়ে ওঠেন রাইডার। ছুটে আসে কাউন্টেসের পরিচারিকা ক্যাথরিন কুশাক। ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট হর্নারকে যখন গ্রেপ্তার করতে যান তখন সে ভীষণ চেঁচামেচি করে আর ধস্তাধস্তি করে। বিনা দোষে তাকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আগেও একবার চুরির দায়ে হর্নার জেল খেটেছে শুনে বিচারপতি তাকে উচ্চ আদালতে সোপর্দ করেছেন। বিচারের সময় তার চোখে অনুতাপের যন্ত্রণা ফুটে উঠতে দেখা যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পড়া শেষ করে হোমস বললে, হ্যাঁ ওয়াটসন, এটা তো গেল আদালতের খবর, কিন্তু নীলকান্ত পদ্মরাগটা হাঁসের পেটে গেল কি করে? আর এই হেনরি বেকার মশাই ওই রকম শ্রীহীন টুপি মাথায় দিয়ে সেই রাজহাঁসটা ঘাড়ে করে রাস্তায় বেরিয়ে পড়লেন কেন? এবার এটা জানতে হবে আমাকে। বেশ রহস্যজনক ব্যাপার, তাই না ওয়াটসন? সান্ধ্য কাগজগুলোয় বিজ্ঞাপন দিতে হবে দেখছি। কি বলবে বিজ্ঞাপনে? কি লিখব? একটা পেন্সিল আর কাগজ দাও না প্লিজ, আর লেখা যাক। হ্যাঁ, হয়ে গেছে। এবার শোনো, গুড স্ট্রিটের মোড়ে একটা রাজহংসী আর একটা কালো পশমের টুপি পাওয়া গেছে। আজ সন্ধে 6:30 221 বি বেকার স্ট্রিটে এসে মিস্টার হেনরি বেকার নিয়ে যেতে পারেন। কিন্তু হেনরি বেকারের চোখে পড়বে তো? দেখো, ওর বন্ধু বান্ধবের চোখেও তো পড়তে পারে। মিস্টার হেনরি বেকারের নামটা দেখলেই তাকে ওরা খবরটা জানিয়ে দেবে।
সব কটা সান্ধ্য দৈনিকে বেরোবে বিজ্ঞাপনটা। মণিটা? আপাতত মণিটা আমার কাছেই থাক। পিটারসন, একটা ভালো দেখে বদলি রাজহাঁস কিনে নিয়ে এসো, ফেরত দিতে হবে তো। পিটারসন বিদায় হতেই ঝলমলে মণিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হোমস বললে, সামান্য একটা কার্বনের ডেলা বই তো নয়। দেখো, মণিটার বয়স এখনো 20 বছরও হয়নি, ওজনও সামান্যই, মাত্র 40 গ্রেন। পাওয়া গিয়েছিল দক্ষিণ চীনের অ্যাময় নদীর ধারে। পদ্মরাগ মণি চুনির মতো লাল হয়, আর এটা হলো নীলকান্ত। এটাই এর বৈশিষ্ট্য। তাই এত কম বয়সেই এর জন্যে দুটো খুন, একবার অ্যাসিড নিক্ষেপ, একবার আত্মহত্যা, আর বেশ কয়েকবার ডাকাতিও হয়ে গেছে। বড়ই কুটিল এটার অতীত। কাজেই আপাতত থাকুক আমার সিন্ধুকে বন্দী হয়ে। কাউন্টেসকে খবর পাঠাবো পরে। হর্নার কি নির্দোষ? বলা মুশকিল। হ্যাঁ, তবে হেনরি বেকারকে আমার নির্দোষ বলেই মনে হয়। গরিব মানুষ, ভাবতে পারেননি যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন তার দাম নিরেট সোনার হাঁসের চাইতেও বেশি। যাকগে, আসুক বিজ্ঞাপনের জবাব, তখনই বোঝা যাবে। তাহলে আমি রুগী দেখতে চললাম, আসবো সন্ধ্যের সময়। ব্যাপারটা রহস্যমোচন ঘটে কি করে দেখতে হবে। যথাসময়ে বেকার স্ট্রিটের বাসা বাড়ির সামনে পৌঁছে দেখি লম্বা মতো এক ভদ্রলোক, গলা পর্যন্ত বোতাম আটা কোট গায়ে দিয়ে, মাথায় স্কচ টুপি পরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আসতেই দরজা খুলে গেল। দুজনেই উঠে গেলাম হোমসের ঘরে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হোমস বললে, আরে আরে বসুন বসুন মিস্টার হেনরি বেকার। এত ঠান্ডায় বড্ড পাতলা কোট পরে বেরিয়েছেন। বসুন আগুনের সামনে, একটু তাপ নিয়ে ঠিক হয়ে নিন। আচ্ছা, এই টুপিটা আপনারই তো? হ্যাঁ, আমারই। ভদ্রলোকের বেশ দোহাড়া চেহারা, গোল কাঁধ, বিরাট মাথা, প্রশস্ত বুদ্ধিদীপ্ত মুখ। তলার দিকটা সরু হয়ে এসে ঠেকেছে ছুচলো ধূসর বাদামি দাড়িতে। নাক থুতনি ঈষৎ লালচে, হাত কাঁপছে থির থির করে। দেখে মনে পড়ে গেল হোমসের আন্দাজি কথাগুলো। শার্ট পরেননি, কোটের কলার তুলে দিয়ে গলা পর্যন্ত এঁটেছেন। কবজি খুবই সরু, কথা বলেন কাটা কাটা স্বরে। শব্দ বাছায়ের যেন বেশ পাঁচ বিচার আছে, যেন ভাগ্যের হাতে মার খেয়েছেন শিক্ষিত খানদানি এক পুরুষ। হোমস বললে, ভেবেছিলাম কাগজে বিজ্ঞাপন দেবেন। পয়সা কোথায় যে বিজ্ঞাপন দেব? আগে ছিল, এখন অযথা খরচ করতে মন চায় না। আমি ভেবেছিলাম গুন্ডার দল টুপি আর হাঁস নিয়ে পালিয়েছে। হাঁসটা কিন্তু আমাদের পেটে চলে গেছে, কিছু মনে করবেন না। লাফিয়ে উঠলেন হেনরি বেকার। না না না, বদলি হাঁস একটা রেখেছি, ওই দেখুন, ওজনে একই। বাঁচালেন। ও হ্যাঁ, আপনার হাঁসের পালক, পা আর গলার থলিটা অবশ্য আমরা রেখে দিয়েছি, যদি চান তো নিয়ে যেতে পারেন। অট্ট হেসে হেনরি বেকার বললেন, কি যে বলেন, মরা পাখির পালক নিয়ে আমি কি করব? টাটকা পাখিটাই দিন, বিদেয় হই। আর চোখে আমার দিকে চেয়ে নিল হোমস। বলল, মিস্টার বেকার, এই নিন আপনার জিনিস। আচ্ছা, হাঁসটা কোত্থেকে কিনলেন? হ্যাঁ, একটু দয়া করে বলবেন আমাকে। আসলে কি জানেন, এরকম ফার্স্ট ক্লাস রাজহাঁস বড় একটা দেখা যায় না। উঠে দাঁড়িয়ে হেনরি বেকার ততক্ষণে হাঁস আর টুপি বগলদাবা করে ফেলেছেন। বললেন, মিউজিয়ামের কাছে আলফাইনের মালিক উইন্ডিগেট একটা রাজহংসী ক্লাব খুলেছিল। ফি হপ্তায় কয়েক পেনি জমা রাখলেই বড়দিনে পাওয়া যাবে একটা হাঁস পাখি। আমিও চাঁদা দিয়েছিলাম, তাই পেয়েছিলাম ওই হাঁস। চললাম। বিদেয় হলেন হেনরি বেকার। হোমস বললে, দেখলে তো ওয়াটসন, আমার অনুমান নির্ভুল, ভদ্রলোক নির্দোষ। মনির খবর রাখেন না। তোমার যদি খুব খিদে না পেয়ে থাকে তাহলে চলো না, একটু খোঁজ খবর নিয়ে আসা যাক। চলো।
বেরিয়ে পড়লাম শীতের রাতে। ডাক্তার পাড়ার মধ্যে দিয়ে অনেক রাস্তা পেরিয়ে পৌঁছলাম আলফা ইন সরাইখানায়। 2 গেলাস বিয়ারের হুকুম দিয়ে মালিককে হোমস বললে, তোমার হাঁসের মতো বিয়ারটাও আশা করি অতি উত্তম হবে। আমার হাঁস? কি বলছেন? আকাশ থেকে পড়ল সরাইওয়ালা। আরে হ্যাঁ, এইমাত্র হেনরি বেকারের কাছে তোমার সুখ্যাতি শুনে এখানে এলাম। তাই বলুন। ও হাঁসটা আমি কিনেছি অন্য দোকান থেকে। কোত্থেকে? কভেন্ট গার্ডেনের ব্রেকিনরিজের কাছ থেকে কিনেছিলাম 2 ডজন হাঁস। আর কথা না বাড়িয়ে বিয়ারে চুমুক দিল হোমস। শেষ করে বেরিয়ে এলাম বাইরে। চলে যাচ্ছেন? হাঁটতে হাঁটতে পৌঁছলাম কভেন্ট গার্ডেন মার্কেটে। ব্রেকেনরিজ লোকটাকে খুঁজে বার করতে অসুবিধে হলো না। বেশ বড় দোকানের মালিক, ঘোড়ার মতো চেহারা, মুখটায় যেন শান দেওয়া, পরিপাটি করে ছাঁটা ঝুলপি। একটা ছোকরা চাকরকে নিয়ে খড়খড়ি বন্ধ করছে। এখন স্টোরি টাইমে আজ আপনারা শুনছেন প্রখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্লু কার্বাঙ্কল অবলম্বনে নীলকান্ত পদ্মরাগ রহস্য। গুড ইভিনিং। হাঁস তো সব বিক্রি হয়ে গেছে দেখছি। কাল সকালে আসুন, 500 দেব। তাতে হবে না। তাহলে পাশের দোকানে চলে যান। কিন্তু তোমাকেই তো সুপারিশ করেছে। কে করেছে? হ্যাঁ, আলফাইনের মালিক। ও হ্যাঁ, 2 ডজন হাঁস কিনেছে বটে। চমৎকার জাতের হাঁস, বুঝলে? তা কোত্থেকে জোগাড় করেছিলে বলো তো? ভালো জ্বালা দেখছি। রেগে গেল দোকানদার। কোত্থেকে হাঁস পেয়েছি তা নিয়ে আপনার কি দরকার? কিন্তু এত ছোট্ট ব্যাপারে এরকম রেগে উঠছো কেন তুমি? সেটা তো বুঝতে পারছি না। আরে মশাই, এই একই কথা আজ কতবার শুনলাম জানেন? যান, সরে পড়ুন। কারা তোমাকে জ্বালিয়েছে সেটা জানি না, কিন্তু আমি এসেছিলাম একটা বাজি জিততে। বাজি জিততে? আরে হ্যাঁ, হাঁসটা পাড়া গায়ের না শহরের, এই নিয়ে বাজি ধরেছে একজন। আমি বলেছি গাইয়া পাখি, আর সে বলছে শহুরে। তুমি বলো তো। তাহলে তো মশাই আপনি হেরেছেন। এটা খাস লন্ডন শহরের হাঁস। মোটেই না, একগিনি বাজি ধরছি। ধরেছেন? তবে দেখুন। ঝপাঝপ অনেকগুলো খাতা খুলে ফেললো চুয়াড়ে দোকানদার। দেখিয়ে দিল 22শে ডিসেম্বর 117 নম্বর ব্রিক্সটন রোডের মিসেস ওকশটের কাছ থেকে 7.5 সিলিং দিয়ে কিনেছিল 2 ডজন হাঁস। সেই হাঁসই বেচেছে উইন্ডিগেটকে 12 শিলিংয়ে। অকাট্য প্রমাণ। নিজের চোখে ঠিকানা দেখল হোমস। মুখখানা বেজার করে একগিনি ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এলো বাইরে। ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে পেট ফাটা হাসি হাসলো অনেকক্ষণ। ওয়াটসন, কি বুঝলে? যখনই দেখবে কারো জুলপি ওই রকম ভাবে ছাটা আর পকেটে দেখবে গোলাপি রুমালের কোণ, বুঝবে তাকে বাজির নেশায় কিস্তিমাত করা যাবে। 100 পাউন্ড ঘুষ দিতে চাইলেও ওকে নোয়াতে পারতাম না, বুঝলে? যাকগে, এবার যাওয়ার দরকার মিসেস ওকশটের কাছে। যা শুনলাম তাতে তো দেখছি আমি ছাড়াও আরো অনেকেই হাঁসের ঠিকানা জানতে উঠে পড়ে লেগেছে। কাজেই আচমকা ভীষণ চেঁচামেচি শুনলাম। ঘুরে দেখি দোকানের বাইরে বেরিয়ে এসেছে ব্রেকেনরিজ। ঘুষি তুলে ষাঁড়ের মতো গাঁক গাঁক করে গলাবাজি করছে। যাকে লক্ষ্য করে চেহারার দিক দিয়ে সে নেহাতি ভিজে বেড়াল। মুখটা ইঁদুরের মতো, খড়বোকায়, ভয়ে সিঁটিয়ে গেছে। ফের ঘ্যান ঘ্যান করতে যদি আসেন না তো কুকুর লেলিয়ে দেবো দিলাম। ও হাঁস কি আপনার থেকে কিনেছি নাকি? হ্যাঁ, ও মিসেস ওকশটকে গিয়ে নিয়ে আসুন, আর যা বলবার তাকেই বলবো। গুঙ্গিয়ে উঠল খুদে লোকটা। কিন্তু হাঁসের চালানে আমার হাঁসটাও যে মিশে গেছিল। আর সেটা মিসেস ওকশটকে গিয়ে বলুন। হ্যাঁ, মিসেস ওকশট
তোমাকেই তো জিজ্ঞেস করতে বললে। তাহলে রুশিয়ার রাজাকে কি জিজ্ঞেস করুন, বেল্লি কোথাকার। বলে মার মুখোশ ভঙ্গিমায় তেড়ে গেল ব্রেকেনরিজ। চম্পট দিল খর্বকায় লোকটা। হোমস কানে কানে বললে, আহ, বাঁচা গেল। ব্রিক্সটন রোডে আর কষ্ট করে যেতে হবে না। বলেই পেছন নিল লোকটার। লম্বা লম্বা পা ফেলে ধরে ফেলল একটু পরে। কাঁধে হাত রাখতেই আঁতকে উঠে লাফিয়ে গিয়ে সে ঘুরে দাঁড়ালো আমাদের দিকে। গ্যাস বাতির আলোয় দেখা গেল নিরক্ত হয়ে গিয়েছে ইঁদুরের মতো মুখখানা। নরম সুরে হোমস বললে, ব্রেকেনরিজকে যা বলছিলেন আমি কিন্তু সেটা শুনে ফেলেছি। এই কে কে আপনি? আমার নাম শার্লক হোমস। যে খবর প্রাণপাত করেও কেউ জানতে পারে না, আমি সেটা জেনে ফেলি, আর সেটাই আমার পেশা। আমার ব্যাপারে আপনি জানেন? জানি বই কি। আলফাইন থেকে মিস্টার হেনরি বেকার যে রাজহাঁসটি এনেছিলেন সেটা সরাইওয়ালা উইন্ডিগেট কিনেছিল ব্রেকেনরিজের কাছ থেকে। ঠিক আছে। কি উপকারই করলেন আমার। চলুন আমার বাড়ি। একটা চলন্ত ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে বললে হোমস। কিন্তু কথা বলছি কার সঙ্গে সেটা তো এখনো জানলাম না। সামান্য দ্বিধা করল লোকটা, তারপর বলল, আমার নাম জন জন রবিনসন। না না, ওই নামটা না, আপনার আসল নামটা বলুন। মুখ লাল হয়ে গেল খর্বকায় ব্যক্তির। না, জেমস রাইডার। ঠিক ঠিক, হোটেল কসমোপলিটানের পরিচারক, তাই তো? উঠুন গাড়িতে। ঠিক ঠিক আছে, যা জানতে চান সব বলবো। জেমস রাইডার গাড়িতে উঠল বটে, কিন্তু মুখ থেকে বোঝা গেল মহা ধাঁধায় পড়েছে। এক চোখে আশা আর এক চোখে ভয় নিয়ে পর্যায়ক্রমে চাইতে লাগলো আমাদের মুখের দিকে। সঘন নিঃশ্বাস আর হাত কচলানোর মধ্যে ফুটে উঠল নার্ভাসনেস। আধ ঘন্টা লাগলো বেকার স্ট্রিট পৌঁছতে। ঘরে ঢুকে আসন গ্রহণ করার পর সোল্লাসে বলল হোমস, আপনি একটা সাদা রাজহাঁসের পিছনে ধাওয়া করেছেন। তার লেজের দিকে কালো ডোরা কাটা দাগ আছে। কে, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ। লাফিয়ে উঠল জেমস রাইডার। এই ঘরেই ছিল, খানদানি পাখি। মরবার পরেও একটা রত্ন পেড়ে গেছে, নীল রঙের একটা ডিম। আর একটু হলেই টলে পড়ে যেত রাইডার। ম্যান্টেল পিস আঁকড়ে ধরে সামনে নিল কোনো মতে। রীতিমতন টলছে তখনও। সিন্দুক খুলে অত্যাশ্চর্য নীল কান্ত পদ্মরাগ তুলে দেখালো হোমস, যেন লক্ষ রোশনায় ঠিকরে গেল পাথর থেকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাইডার। শান্ত কণ্ঠে হোমস বললে, জেমস রাইডার, তোমার খেল খতম। আহা, পড়ে যাবে তো। ওয়াটসন, তুমি বরং ওকে একটু ব্র্যান্ডি গিলিয়ে দাও। এই রকম নরম ধাত নিয়ে এইসব পথে কেন আসা বাপু? হ্যাঁ, ব্র্যান্ডিতে কাজ হলো। ভয়ার্ত চোখে হোমসের দিকে চেয়ে রইল রাইডার। গম্ভীর গলায় হোমস বললে, আচ্ছা রাইডার, কাউন্টেসের নীলকান্ত পদ্মরাগের কথা আপনি জানলেন কি করে? ক্যাথরিন কুশাক বলেছিল। কাউন্টেসের সেই পরিচারিকা? পাক্কা শয়তান হওয়ার মতো সব উপাদানই আপনার মধ্যে আছে জেমস রাইডার। হর্নারের অতীত দুষ্কর্ম আপনি জানতেন, আর সেই জন্য ইচ্ছে করেই কাউন্টেসের ঘরের চুল্লির একটা শিক আলগা করে ডেকে এনেছিলেন এই হর্নারকেই, যাতে সন্দেহ তার ঘাড়েই পড়ে। সে বেরিয়ে যেতেই গয়নার বাক্স ভেঙে মণি সরিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করেছিলেন। কে, ঠিক বললাম? ধড়াম করে আছড়ে পড়ে খপাত করে বন্ধুবরের দু পা আঁকড়ে ধরল জেমস রাইডার। আমাকে বাঁচান স্যার, আমি 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 দেশ ছেড়ে চলে যাবো, আর কখনো এমন কাজ করব না। বজ্রকণ্ঠে বললে হোমস। দেখা যাবে কি করা যায়। মণিটা হাঁসের পেটে গেল কি করে? হ্যাঁ, হাঁসটাই বা দোকানে চালান হলো কিভাবে? তাড়াতাড়ি সব খুলে বলো, তারপর আমি দেখব। বলছি, হ্যাঁ বলছি স্যার, সব বলছি।
মনি পকেটে নিয়ে মহা অশান্তিতে পড়েছিলাম। পুলিশ আমার বাড়ি পর্যন্ত সার্চ করতে পারে। কি করি, কোথায় রাখি? শুকনো মুখে গেলাম ব্রিক্সটন রোডে বোনের বাড়ি। অক্সফোর্ডকে বিয়ে করেছিল সে। হাঁস মুরগি পালে, বড় করে বিক্রি করে। বসে বসে পাইপ খাচ্ছি আর ভাবছি কি করা যায়। এমন সময় পায়ের কাছে হাঁস চলতে দেখে একটা জবর বুদ্ধি মাথায় এলো। অনেক দিন ধরেই বোন বলছিল এবার বড়দিনে সবচেয়ে মোটা একটা হাঁস আমাকে এমনিই দেবে। মনিটা সেই রকম একটা হাঁসকে খাইয়ে দিলেই তো হয়। তারপর হাঁস নিয়ে বাড়ি ফেরা যবেক্ষণ। যেমন ভাবা তেমনি কাজ। লেজে কালো ডোরা কাটা একটা হাঁসকে চেপে ধরে মনিটা ঠেলে দিলাম গলায়। গিলিয়েও ফেললো কোত করে, কিন্তু এমন প্যাক প্যাক করতে লাগলো যে দৌড়ে এলো আমার বোন। হাঁসটা সেই ফাঁকে আমার হাত ফসকে মিশে গেল অন্য হাঁসের মধ্যে। বোনকে বললাম, তুই যে একটা হাঁস আমায় দিবি বলেছিলি, এবার দে। ও বলল, বেশ তো, নাও যেটা খুশি। আমি হাঁসটাকে ধরে এনে মেরে তারপরে নিয়ে গেলাম বাড়ি। পেট কাটবার পর যখন পাথর খুঁজে পেলাম না, তখন বুঝলাম সর্বনাশ হয়েছে। ভুল করে অন্য হাঁস মেরে এনেছি আমি। ছি ছি ছি। আসলটা বোনের বাড়িতেই রয়ে গেছে। ঠক করে ছুটতে গেলাম, দেখি কোনো হাঁসই আর নেই। বোনকে জিজ্ঞেস করলাম, ও বলল সব হাঁস চালান হয়ে গেছে কভেন্ট গার্ডেন মার্কেটের ব্রেকেনরিজের দোকানে। চিৎকার করে জিজ্ঞেস করলাম, আরে লেজে কালো ডোরা কাটা একটা হাঁস ছিল তার মধ্যে। ছিল, ওরকম দুটো হাঁস ছিল, হুবহু একরকম। শুনে আক্কেল গুড়ুম হয়ে গেল আমার। বুঝলাম কি কাণ্ডটা ঘটেছে। ছুটলাম কভেন্ট গার্ডেনে। ব্রেকেনরিজ হাঁস বেচে দিয়েছে, কিন্তু কিছুতেই বলছে না কাকে বেচেছে। সারাদিন কত জিজ্ঞেস করেছি, বারবার হাঁকিয়ে দিয়েছে। আপনারাও শুনলেন কি রকম ব্যবহার করলো আমার সাথে। যে জিনিসের জন্য এত বড় পাপ করলাম, ভালো করে তা দেখতে পর্যন্ত পেলাম না গো। বলতে বলতে দু হাতে মুখ ঢেকে ডুকরে উঠল জেমস রাইটার। তারপর বেশ কিছুক্ষণ নৈশব্দ চেপে বসলো ঘরে। টেবিলের কোণে আঙুল ঠুকে বাজনা বাজিয়ে চলল শার্লক হোমস। তারপর উঠে গিয়ে দরজা খুলে বলল, দূর হও এক্ষুনি এখান থেকে। বাঁচালেন, বাঁচালেন, ভগবান, ভগবান আপনার মঙ্গল করবেন। আবার কথা, বেরো বলছি। দুমদাম করে সিঁড়িতে আওয়াজ শুনলাম। ধরাম করে খুলেই বন্ধ হয়ে গেল সদর দরজা। পায়ের আওয়াজ মিলিয়ে গেল রাস্তায়। মাটির পাইপটা তুলে নিয়ে হোমস বললে, ওয়াটসন, দইবাতে কেসে নাক গলিয়ে ফেলেছি, কাজী কর্তব্য করে গেলাম। এত ভয় পেয়েছে লোকটা যে হর্নারের বিরুদ্ধে সাক্ষী দিতে আর যাবে না। সে বেচারিও খালাস পেয়ে যাবে আশা করি। পুলিশের মাইনে করা চাকর তো আমি নই, তাই ক্ষমা করে দিলাম আসল চোরকে। আর যদি না করতাম, যদি ওকে জেলে পাঠাতাম, তাহলে দেখবে সমাজে আর একটা দাগি চোরের সংখ্যা শুধু বাড়বে। কিন্তু এখন যেটা করলাম, এর ফলে আর কোনোদিনই ও এই পথ মারাবে বলে মনে হয় না। হ্যাঁ, এবার ঘন্টা বাজাও। বুনো মুরগির মাংস দিয়ে নতুন করে তদন্ত শুরু করা যাক।
আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।